আচ্ছা, নদী বলতে আমরা কি বুঝি? শুধু বয়ে চলা জল? না, একদমই না। নদী আসলে একটা জীবন্ত জিনিস, যার নিজের একটা প্রাণ আছে, আছে শ্বাস-প্রশ্বাস। আর আজ আমরা সেই নদীরই জীবনের গল্প শুনব। দেখব কিভাবে দূষণের আঘাতে একটা নদী অসুস্থ হয়ে পড়ে, আর তারপর প্রকৃতির জাদুতে আবার ধীরে ধীরে নিজেকে সারিয়ে তোলে। একবার ভাবুন তো, একটাই নদী, কিন্তু তার দুটো একেবারে আলাদা রূপ। একদিকে পাহাড় থেকে নেমে আসা ঝকঝকে পরিষ্কার জল, যেখানে মাছেরা খেলা করে বেড়াচ্ছে, আর অন্যদিকে ধরুন আমাদের শহরের পাশ দিয়ে বয়ে চলা কোনো নদী, যার জল হয়তো দূষণের কারণে কালো হয়ে গেছে, প্রাণ প্রায় নেই বললেই চলে। দুটোই তো নদী, তাই না? কিন্তু তাদের ভেতরের গল্পটা একদম আলাদা। তাহলে আসল প্রশ্নটা কি? এই যে প্রতিদিন শহরের এত এত নোংরা, এত বর্জ্য গিয়ে একটা নদীতে মেশছে, তাতে হচ্ছেটা কি? নদী কি তাহলে ধীরে ধীরে মরে যাচ্ছে, নাকি তার ভেতরেই লুকিয়ে আছে নিজেকে বাঁচিয়ে তোলার কোনো আশ্চর্য ক্ষমতা? চলুন আজ এই রহস্যটারই কিনারা করা যাক। সবার আগে চলুন নদীর শ্বাসপ্রশ্বাসের ব্যাপারটা একটু বুঝে নিই। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের মতো নদীরও কিন্তু বেঁচে থাকার জন্য শ্বাস নিতে হয়। এই যে শ্বাস নেওয়ার কথা বললাম, এটাই হলো ডিজলভড অক্সিজেন, বা সংক্ষেপে আমরা বলি ডিও। সোজা কথায় জলে গুলে থাকা অক্সিজেন। মাছ বা অন্যান্য জলজ প্রাণীরা এই অক্সিজেন দিয়েই শ্বাস নেয়। একটা নদীর স্বাস্থ্য কতটা ভালো বা খারাপ তা মাপার সবচেয়ে বড় ইন্ডিকেটর হলো এই ডিও লেভেল। এটা অনেকটা ধরুন নদীর পালস রেট বা ব্লাড প্রেশার মাপার মতো। আচ্ছা, বিষয়টাকে আরও সহজ করে বোঝার জন্য একটা দারুণ আইডিয়া আছে। চলুন আমরা ভাবি যে প্রত্যেকটা নদীর যেন একটা অক্সিজেন ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টে কতটা অক্সিজেন ব্যালেন্স আছে সেটাই বলে দেবে নদীর স্বাস্থ্য কেমন। দেখুন, যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মতোই এখানেও জমা আর খরচ দুটোই হয়। জমাটা কিভাবে হয়? বাতাস থেকে অক্সিজেন সোজা জলের মধ্যে গুলে যায়। এই প্রক্রিয়াটাকে আমরা বলি রিএয়ারেশন। এটা হলো অ্যাকাউন্টের মূল ইনকাম সোর্স। আর খরচটা হলো আসল ভিলেন। যখনই নদীতে নোংরা জল বা জৈব বর্জ্য মেশে, তখন একদল ব্যাকটেরিয়া সেই বর্জ্যকে ভাঙার জন্য জলের অক্সিজেন ব্যবহার করা শুরু করে। এই যে অক্সিজেন খরচের ডিমান্ড, এটাই হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি। আর এটাই হলো অ্যাকাউন্টের সবচেয়ে বড় খরচ। এবার আসল প্রশ্ন, কি হবে যদি খরচের পরিমাণ জমার থেকে বহু গুণ বেড়ে যায়? মানে রিএরেশন দিয়ে যেটুকু অক্সিজেন অ্যাকাউন্টে ঢুকছে বিওডির জন্য, যদি তার চেয়ে অনেক বেশি অক্সিজেন বেরিয়ে যেতে থাকে, তাহলে নদীর অবস্থাটা কি দাঁড়াবে? আর ঠিক এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের আজকের আলোচনার হিরো, অক্সিজেন স্যাগ কার্ভ। এটাকে বলতে পারেন নদীর একটা হেলথ রিপোর্ট, বা আরও ভালো করে বললে একটা ফিভার চার্ট, যা দেখিয়ে দেয় দূষণের পর নদীর শরীর কতটা খারাপ হলো, আর তারপর সে কিভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। গল্পটা শুরু হচ্ছে ঠিক সেই পয়েন্ট থেকে, যেখানে শহরের একটা বড় নর্দমা থেকে প্রচুর বর্জ্য এসে নদীতে মিশল। ব্যাস, সঙ্গে সঙ্গে বর্জ্য ভাঙার জন্য ব্যাকটেরিয়াদের পার্টি শুরু। আর তাদের খাবারের বিল মেটাতে গিয়ে নদীর অক্সিজেন অ্যাকাউন্ট থেকে অক্সিজেন উইথড্র করার ধুম পড়ে গেল। এর ফল কি হলো? নদী যত এগোতে থাকল, জলের অক্সিজেন লেভেল তর করে কমতে শুরু করল। গ্রাফটা খাড়াই নিচের দিকে নামতে থাকে। এই যে ছুলে পড়ার, এটাকে আমরা বলছি স্যাগ। আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স কমে যাওয়ার মতো। একদম তাই, অ্যাকাউন্ট খালি হতে শুরু করেছে। এই নামতে থাকাটা থামে এক জায়গায় এসে, যেখানে অক্সিজেন লেভেল সবচেয়ে কম। এই পয়েন্টটাই হলো ক্রিটিক্যাল অক্সিজেন ডেফিসিট। এটা হলো নদীর জন্য সবচেয়ে ভয়ের সময়, যখন তার জ্বর একেবারে চরমে। জলজ প্রাণীদের জন্য এটা জীবন মরণের প্রশ্ন। ব্যাংক অ্যাকাউন্ট প্রায় শূন্য। এই টেবিলটা দেখুন, পুরো জার্নিটা একবারে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে জোন অফ ডিগ্রেডেশন, যেখানে দূষণের ফলে অক্সিজেন হু হু করে কমছে। এরপর আসছে সেই ভয়ঙ্কর ক্রিটিক্যাল পয়েন্ট, যেখানে নদীর অবস্থা সবচেয়ে খারাপ। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আসল ম্যাজিকটা হয় এর পরে, জোন অফ রিকাভারিতে। ততক্ষণে ব্যাকটেরিয়ারা বেশিরভাগ বর্জ্য খেয়ে ফেলেছে, তাই অক্সিজেন খরচও অনেক কমে গেছে। কিন্তু বাতাস থেকে অক্সিজেন তো আসতেই থাকছে। মানে কি? মানে হলো অ্যাকাউন্টে খরচ কমে গেছে আর আয় বাড়ছে। ব্যাস, নদীর অক্সিজেন লেভেল আবার বাড়তে শুরু করে। এভাবেই নদী কিন্তু নিজেই নিজেকে সারিয়ে তোলে।
কিন্তু একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই পুরো ঘটনাটা ঘটার আগেই আমাদের আন্দাজ করতে হবে। আর এখানেই কাজে আসে একটা ম্যাথমেটিক্যাল মডেল, যার নাম স্ট্রিটার-ফেলপস মডেল। এটা অনেকটা ডাক্তারের প্রেসক্রিপশনের মতো, যা নদীর ভবিষ্যৎ স্বাস্থ্য কেমন থাকবে তা আগে থেকেই বলে দিতে পারে। এই মডেলটা আসলে দুটো রেট বা হারের লড়াইয়ের গল্প। একদিকে আছে ডিঅক্সিজেনেশন রেট মানে কেডি, মানে কি স্পিডে দূষণের জন্য অক্সিজেন খরচ হচ্ছে, আর অন্যদিকে আছে রিএরেশন রেট মানে কেআর, মানে কি স্পিডে বাতাস থেকে অক্সিজেন আবার জলে জমা হচ্ছে। এই কেডি আর কেআরের লড়াইতেই ঠিক হয় যে অক্সিজেন স্যাক কার্ভটা কেমন দেখতে হবে। এই কেডি আর কেআর মনে রাখার একটা ফাটাফাটি সহজ উপায় আছে যা পরীক্ষায় খুব কাজে দেবে। কেডিকে মনে রাখুন কত দূষণ, কারণ এটাই দূষণের জন্য অক্সিজেন খরচের হার। আর কেআরকে মনে রাখুন করবে রিকাভার, কারণ এই হারেই নদীটা নিজেকে সারিয়ে তোলে বা রিকাভার করে। তাহলে কেডি মানে কত দূষণ আর কেআর মানে করবে রিকাভার। কি সহজ না? বেশ, মডেল তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হল একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই জ্ঞানটা ঠিক কী কাজে লাগবে? বাস্তবে কিভাবে এটা দিয়ে আমরা আমাদের নদীগুলোকে বাঁচাতে পারি? চলুন এবার একদম শেষ পর্বে একজন ইঞ্জিনিয়ারের চোখে পুরো ব্যাপারটা একবার দেখে নিই আর বোঝার চেষ্টা করি কেন এই থিওরিটা শুধু পরীক্ষার জন্য নয়, আমাদের সারা জীবনের জন্য দরকারি। তাহলে পুরো গল্পটা এক নিঃশ্বাসে বলে ফেলি। শহরে বর্জ্য এলো, ব্যাকটেরিয়া অক্সিজেন খাওয়া শুরু করল, ডিও লেভেল ধপাস করে নিচে নামল, নদী এগোতে এগোতে একটা ক্রিটিক্যাল পয়েন্টে পৌঁছালো। তারপর ধীরে ধীরে বর্জ্য শেষ আর নদী আবার অক্সিজেন পেয়ে সুস্থ হয়ে উঠল। আর এই পুরো সিনেমার স্ক্রিপ্টটা যে লিখে রেখেছে সে হল স্ট্রিটার-ফেলপস মডেল। কিন্তু পরীক্ষার বাইরের আসল গুরুত্বটা কোথায়? দেখুন, একটা নদীর সহ্য করার ক্ষমতা, তার ব্রেকিং পয়েন্টটা যদি আমরা না জানি, তাহলে আমরা কোনোদিনও একটা সাস্টেনেবল ভবিষ্যৎ বানাতে পারবো না। একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কাজ হবে ঠিক করা কতটা বর্জ্য শোধন করে নদীতে ফেলা উচিত, যাতে এই ক্রিটিক্যাল পয়েন্টটা কখনো বিপজ্জনক জায়গায় না পৌঁছায়। আজ আমরা যে স্মার্ট সিটির কথা বলি বা এআই দিয়ে পরিবেশ রক্ষার কথা ভাবি, তার সবকিছুর গোড়ায় কিন্তু রয়েছে প্রকৃতির এই নিজেকে সারিয়ে তোলার ক্ষমতাকে বোঝা আর তাকে সম্মান করা। আর এটাই একজন সফল ইঞ্জিনিয়ার হওয়ার আসল চাবিকাঠি।